ময়ূখ রঞ্জন ঘোষ। বাঙালি আগে বীরপুরুষ কবিতার কথা শুনেছিল, অর্থাৎ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতা। বাঙালি এখন বীর পুলিশ, সেই বীর পুলিশ কবিতা শুনবে সুবোধ সরকার নিশ্চয়ই লিখবে। বীর পুলিশ কবিতা, যে কবিতা সুবোধ সরকার নিশ্চয়ই মাননীয়ার আশেপাশে ঘোরাঘুরি করতে করতে যখন এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং এই শব্দবন্ধগুলো চাকরি প্রার্থীদের শোনানোর ভাবনা হবে, ঠিক সেই সময় হয়তো সুবোধ সরকার নতুন করে বীর পুলিশ কবিতা শুনবে বা শোনাবে। আমি আজ ব্যক্তিগতভাবে জবাব চায় বাংলা করব যখন ঠিক করছিলাম, তখন আমার কিছু ছবি মাথায় এলো। আমি সেই ছবিগুলো এক এক করে আপনাদের দেখাবো। এগুলো এখন আর ওয়াকফ বা এগুলো এখন আর কোন আইন মানবো কোন আইন মানবো না তার উপর নির্ভর করছে না। এই ছবিটা দেখুন, বাঙালি হিন্দু এই ছবি দেখে নড়ে চড়ে বসেছে। আমাকে বলতে পারেন যে ছবিটা মুর্শিদাবাদের দেখালাম, সেই ছবিটায় এমন কি আছে যার জন্য এই গোটা ট্রাকটা, সেই ট্রাকটা ভেঙে দিতে হলো? ওয়াকফ নিয়ে প্রতিবাদ করতে গিয়ে কেন পুলিশের গাড়ি বা ট্রাক ভাঙচুর করা হলো? বা আরেকটা ছবি আমি দেখাবো যেখানে প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে কিসের? ভারতের আইন এবং আইন রক্ষা নিয়ে প্রতিবাদ। প্যালেস্টাইনের পতাকা যারা ওড়াতে চাইছে তারা প্যালেস্টাইনে যাচ্ছে না কেন? বাঙালি হিন্দু এই ছবিগুলো দেখছে কারণ বাংলার পুলিশ যারা প্যালেস্টাইনের পতাকা ওড়ায় তাদের সামনে হাঁটু গেড়ে বসে আছে, আর শিক্ষার্থী, ছাত্র, শিক্ষক তাদেরকে বাংলার পুলিশ পিটিয়ে বীর পুলিশ উপাধি পাবে। বাংলার পুলিশ যারা প্যালেস্টাইনের পতাকা ওড়াচ্ছে, যারা সংবিধান মানব না বলছে, তাদের সামনে নতজানু হয়ে যাচ্ছে। আবারও বলছি, এই পুলিশ, বাংলার পুলিশ যারা জেহাদি, তাদের সামনে হাঁটু গেড়ে বসে। মুর্শিদাবাদে যখন এই ঘটনাগুলো ঘটছিল তখন বাংলার পুলিশের দম হয়নি, পুলিশ মন্ত্রীর দম হয়নি এদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় একদম কপালের মাঝে গুলিটা মারা। দম হয়নি। বাংলার পুলিশ এতটাই কাপুরুষ। শুধু প্যালেস্টাইনের ছবি, সংবিধান মানব না মুর্শিদাবাদে বসে, মুর্শিদাবাদে দাঁড়িয়ে কিছু জেহাদি তারা বলছে সংবিধান মানব না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার যদি সামান্যতম লজ্জা থাকে এই মুহূর্তে 8:15 বাজে জবাব চাই বাংলা যখন শেষ হবে আপনি পদত্যাগ করুন। প্রয়োজনে অরূপ বিশ্বাসকে মুখ্যমন্ত্রী বানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানান, আপনার জ্যোতিপ্রিয় মল্লিককে মুখ্যমন্ত্রী বানান, প্রয়োজনে দেবাংশু ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী বানান। আমার বিশ্বাস তারা বোধহয় আপনার থেকে ভালো পুলিশ মন্ত্রীর কাজটা পারবে। আপনি বা আপনার প্রশাসন কমপ্লিট ফেলিওর। এখানে ডাক্তার মার খায়, এখানে শিক্ষক মার খায়, এখানে জেহাদিরা তারা প্যালেস্টাইনের পতাকা ওড়ায় এবং তারা সংবিধান মানব না এই কথা বলার পরেও তাদেরকে গ্রেপ্তার করা হয় না। সংবিধান মানব না মামার বাড়ির আবদার নাকি? আলবাত মানতে হবে। যারা মানতে চায় না তারা পাকিস্তানে চলে যাক, যারা মানতে চায় না তারা প্যালেস্টাইনে চলে যাক। মমতা বন্দ্যোপাধ্যায়, দুধেল গাইদেরকে আপনার এই তোষণ করা, আপনার এই বাবা বাছা করা, এটা প্লিজ বন্ধ করুন। সংবিধান মানব না কোন হরিদাস পাল ভাই? সংবিধান মানবে না মানে? মুর্শিদাবাদ থেকে এই স্লোগান উঠছে, কার ডান্ডা মেরে ঠান্ডা করার পালা যারা বলছে সংবিধান মানব না। আমাকে বলতে পারেন ওয়াকফ বিরোধী আন্দোলনের সাথে প্যালেস্টাইনের পতাকা ওড়ানোর কি সম্পর্ক?
সংবিধান মানছি না, মানব না, তৃণমূল নেতাদের দম হবে? আমি চ্যালেঞ্জ করছি সেই সমস্ত তৃণমূল নেতাকে যারা বাধ্য হন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লুকিয়ে লুকিয়ে জবাব চায় বাংলা দেখতে। আমি চ্যালেঞ্জ করছি তাদের, তৃণমূলের নেতাদেরকে। আপনাদের তো বিশাল দম, আপনারা শিক্ষক পেদাতে পারেন, আপনারা পারবেন মুর্শিদাবাদে গিয়ে সংবিধান মানছি না, মানব না যারা বলছে তাদেরকে এভাবে মেরে আসতে? আজ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শিক্ষকদেরকে মারলো, পারবেন না, দম নেই, হাঁটু কেঁপে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, যারা পুলিশের গাড়ি পোড়ায় তাদেরকে কপালে, কি সুন্দরভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি হলে একদম কপালের মাঝে গুলি করতাম, বলেছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় জেহাদি এবং দুধেল গাই এই শব্দটাকে খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছেন। পুলিশের গাড়ি পোড়ানোর সাথে ওয়াকফ বিরোধী আন্দোলনের কি সিমিলারিটি, কি মিল আমি জানি না। পুলিশের গাড়ি পোড়ানো হচ্ছে, পুলিশের গাড়ি পোড়ানো হচ্ছে, যারা পুড়িয়েছে তাদেরকে এনকাউন্টার করা হয়েছে না, তাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করা হয়েছে, যেভাবে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে এলো পাথারি আজ শিক্ষকদের মারা হলো না, মারা হয়নি। তার কারণ এরা এককাট্টা হয়ে, জেহাদিরা এককাট্টা হয়ে এটা দেখিয়ে দেবে যে আমরা সব পারি। দেখুন, সাধারণ সময় সিনেমায় বা ধরুন সিরিয়ালে আপনারা একটা প্লট মোটামুটি বুঝতে পারেন, মানে স্ক্রিপ্ট যেটা, সেই স্ক্রিপ্টটা মোটামুটি বোঝা যায়। এরমভাবে প্রথমে ভিলেন সমস্ত কিছু পুড়িয়ে দিয়েছে, ভিলেন চারিপাশে আগুন জ্বালিয়ে দিয়েছে, এবার নিশ্চয়ই পুলিশ আসবে, লালবাতি, জিপ গাড়ি, পুলিশ আসবে, সব কিছু ঠিক করে দেবে। পুলিশ আমাদের বাংলাতে কোনো স্ক্রিপ্ট মানে না। পুলিশ যখন এই সমস্ত কিছু চলছে, আজকে চিফ সেক্রেটারি বড় বড় কথা বলেছেন, চিফ সেক্রেটারি বড় বড় কথা বলবেনই, তার কারণ শিক্ষকরা এককাট্টা হয়ে জেহাদিদের মতন এটা বলে না যে আজ গোটা বাংলা অবরুদ্ধ করে দেবো, আজ গোটা বাংলাকে শাহিনবাগ বানিয়ে দেবো। কোন শিক্ষক ডাক্তার দেখবেন বলে না আজ গোটা বাংলাকে শাহিনবাগ বানিয়ে দেবো। জেহাদিরা বলে, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঠকঠক করে কাঁপে। বাঙালি হিন্দু তাদেরকে এভাবে আজ মারা হয়েছে, জেহাদিদেরকে এভাবে মারা যায় না। উল্টে উল্টে পুলিশ তাদের লজ্জাজনক, আজকে পুলিশের বাড়িতে যারা জবাব চায় বাংলা দেখছে, আমার খারাপ লাগছে, আমার প্রচুর বন্ধু পুলিশ আছে, কিন্তু আজ এই দৃশ্য গোটা বাংলায়, আমি কাউকে বলছি না, আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দিচ্ছি, কারণ পুলিশের এই অবস্থার জন্য পুলিশ মন্ত্রী দায়ী। একেবারে অপদার্থ পুলিশ মন্ত্রী, কাজ পারে না, কিসের জন্য মাইনে পাচ্ছে কেউ জানে না, ইনক্রিমেন্ট হওয়া উচিত নয়, ডিএ মমতা বন্দ্যোপাধ্যায়েরও পাওয়া উচিত নয়। পুলিশকে লুকাতে হচ্ছে বাংলাতে পেট্রোল পাম্পের মধ্যে জেহাদিদের ভয়। যারা বাড়িতে বসে দেখছেন তাদের জন্য আরও কিছু পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি জবাব চায় বাংলা দেখেন, প্লিজ দয়া করে এই মুহূর্তে আমি আপনাকে একটা অ্যাডভাইস দেব, আপনি পুলিশ মন্ত্রিত্বটা অন্য কাউকে ছেড়ে দিন। আপনি সুবোধ সরকারকে প্রয়োজনে পুলিশ মন্ত্রী করে দিন। সুবোধ সরকার চাকরিহারাদের সামনে যেভাবে চিরকুট নিয়ে কবিতা পড়তে পারে, নিশ্চয়ই আপনার থেকে ভালো পুলিশিংটা পারবে। এটা শুধু নয়, বাংলার পুলিশ বীর পুলিশ, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, বীর পুরুষের পর বীর পুলিশ কবিতা লেখা হবে। আরেকটা দৃশ্য দেখাচ্ছি, বাংলার পুলিশের দৃশ্য, কালকে যে দৃশ্যগুলো নির্মাণ হলো, এর পরের দৃশ্য, পুলিশ পালাচ্ছে, পুলিশ পালাচ্ছে, এটা পেট্রোল পাম্পে লুকিয়ে পড়ছে পুলিশ। এর পরের ছবিটা দেখুন, যে পুলিশ আজ শিক্ষকদেরকে পেদালো তাদেরই সহকর্মী পুলিশদের দেখুন। আমি জানি না কাদের ভয় পুলিশ এভাবে পালাচ্ছে, মুর্শিদাবাদে ঠিক এভাবে পালাচ্ছে পুলিশ। শুধু তাই নয়, পুলিশ দোকানে লুকিয়ে পড়ছে শাটার ডাউন করে। দোকানের মালিকের সাথে আজ আমরা কথা বললাম, হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরে গেছে। পুলিশ নাকি দোকানদারদের বলেছে একদম চুপ করে থাকবে, আমরা আছি, জানাবে না, কারণ এই পুলিশ, বীর পুলিশ শিক্ষক পেদাতে পারে, জেহাদি পেদাতে পারে না। দোকান মালিক ঠিক কি বলেছেন শুনুন শুনুন। মঙ্গলবারের কাপুরুষ পুলিশ
আশ্রয় নিয়েছিল একাধিক জায়গার পাশাপাশি এই দোকানেও। একেবারে উমরপুর যে মোড়, সেই মোড় থেকে ঢিলছোড়া দূরত্বে এই রঙের দোকান। এই রঙের দোকানের ভিতরেই পুলিশ সাহায্য চেয়েছিল দোকানের মালিক এবং অন্যান্য কর্মচারীদের কাছে, যাতে আশ্রয় দেওয়া যায়। এই দোকান খুলে এখানে বসেই ছিলাম আমি, এর মধ্যে 5-6 জন পুলিশ ছুটতে ছুটতে এসে দোকানে ঢুকে গেল, ওর পেছন পেছন ওদেরকে তাড়া করে এসে আমার দোকানে আশ্রয় নিল। এইটাই হয়ে গেল আমার অপরাধ। ভাঙচুর শুরু করে দিলে, ওরা খুলে দাও, বের করে দাও। ওরা কী করে, ওরা মানুষকে একটা বের করে দিই কীভাবে একটা। 6 জন পুলিশ এসেছিল আশ্রয় নিতে। 6 জন ছিল ওরা, আর দুজন ছিল সিভিক ছিল। হ্যাঁ, ঢুকে যে এই আছে, ওরা অনুরোধ করছে আমাকে খুলিয়ে না, আমরা মরে যাবো। এই যে আছে শাটার নামে ছিল, শাটার ধরে তালা লাগাতে পারেনি তো, দুজন শাটার পরে, আর আমার ওই স্টাফে সুখেন শাটার উপর চেপে দাঁড়িয়ে আছে। আর ওই থেকে ওরা তোলার চেষ্টা করছে, মারছে। কোর্সারা যখন এলো তখন ওদের সঙ্গে সব এখান থেকে দৌড় মেরে পালিয়ে গেলাম। কিছু আছে, অস্ত্র আছে ওদের কাছে, কিছু তো নাই। ওইটা টুপি মাথাতে, আর ওই সামনে যে ঢিল না লাগে কাঁদতে আছে, আর একটা করে লাঠি। এটা মানে কালকে এই সমস্ত কিছু নিয়ে ভেতরে এসেছিল? হ্যাঁ, ওই পড়েছিল, হেলমেট সব পড়েছিল? হ্যাঁ, হেলমেট পড়েছিল। আর এখানেই প্রশ্ন উঠছে, যদি পুলিশ এইভাবে যারা দেশের সংবিধান মানছে না তাদের ভয় লুকিয়ে থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কিভাবে? বিরোধী নেতারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই অনেক দাবি করে বলেন আমি সব করে দেবো। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের গাড়ি পোড়ানোর পরে বলেন যে আমি হলে নাকি মাথায় গুলি করতাম। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একবার শুনুন তো। আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের ওপর আক্রমণ হতো, আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে। আপনি যে সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন, আমি কুর্নিশ জানাই আপনাদের মতো অফিসারদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন নিশ্চয়ই বলবেন না মুর্শিদাবাদে যারা জঙ্গিপনা করছে, পুলিশের গাড়ি শুধু পোড়ানো হয়নি, ট্রেন লাইন বন্ধ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এবং এমন একটা বিষয়ের ওপর যে বিষয়টার সাথে পুলিশের গাড়ির কোনো সম্পর্ক নেই, ট্রেন লাইন অবরুদ্ধ করার কোনো সম্পর্ক নেই, প্যালেস্তাইনের পতাকা ওড়ানোর কোনো সম্পর্ক নেই, সংবিধান মানব না এটা বলারও কোনো সম্পর্ক নেই। পুলিশ বড় অসহায়, পুলিশের পাশে দাঁড়াও। পুলিশ জেহাদিদেরকে পেটাতে পারে না, পুলিশ কয়লা চোরকে ধরতে পারে না, পুলিশ চাকরি চোরকে ধরতে পারে না। পুলিশের নিরাপত্তা নিয়ে একজন মন্ত্রী দিনের পর দিন খাটের তলায় টাকা রাখতে যেত তার প্রেমিকার বাড়িতে, পুলিশ ধরতে পারে না। পুলিশ কি করতে পারে? মেডিকেল সায়েন্সের ভাষায় বা সাইকোলজির ভাষায় একটা শব্দ আছে স্যাডিস্ট, অর্থাৎ পুলিশ শক্তের ভক্ত নরমের জম বলে না। জিহাদিদেরকে পুলিশ পেটাতে পারে না, পুলিশ কাদের পেটাতে পারে বা পেটায়? ডাক্তারদের, শিক্ষকদের। পুলিশ লাঠি পেটা করছে শিক্ষকদের, এই সাহসটা পুলিশ পায় কোথা থেকে? আমি কোনো এসআই, কোনো ইন্সপেক্টরকে দোষ দেব না, আমি অপদার্থ পুলিশ মন্ত্রীকে দোষ দেব যে পুলিশ মন্ত্রীর জন্য আজ বাংলার এই অবস্থা। এই সাহসটা দেখুন, এই সাহসটা কোথা থেকে পায়? শুধু তাই নয়, পুলিশ জিহাদিদেরকে মারতে পারে না, পুলিশ প্যালেস্তাইনের পতাকা নিয়ে বলছে সংবিধান মানব না, পুলিশ ডান্ডা মেরে ঠান্ডা করতে পারে না, বুকে লাথি মারতে পারে না এই জিহাদিদেরকে। পুলিশ বাঙালি শিক্ষকদের, বাঙালি হিন্দুদেরকে শহরে যেভাবে পেদায় বা শিক্ষকদের যেভাবে মারে, বুকে লাথি মারছে, পেটে লাথি মারছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এই মুহূর্তে ছবি, এবং সেই ছবি
যে ছবিগুলো আমি দেখাচ্ছি সেই ছবিগুলো সারাদিন আপনারা দেখেছেন। কেন আমি দেখাচ্ছি? আমার সাথে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা শিক্ষকেরা রয়েছেন, তাদের সাথে আলাপ করাবো, কিন্তু আমি দেখাচ্ছি তার একটাই কারণ, আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি বাংলার পুলিশকে দোষারোপ করবেন না। পুলিশ মন্ত্রীকে দরকার হলে একটা চাকরি যদি আপনারা খেয়ে নিতে পারেন, এতগুলো চাকরি বাঁচবে, 26,000 চাকরি বাঁচবে, ডাক্তারদের সম্মান বাঁচবে। অভয়া বলে মেয়েটিকে আপনারা ভুলে গেছেন হয়তো, অভয়ারও চাকরিটা বেঁচে যেত, অভয়ার জীবনটা বেঁচে যেত। অভয়ার আজ এমডি পাস করে স্পেশালিস্ট ডাক্তার হওয়ার কথা ছিল, পালমোনোলজি ডিপার্টমেন্টে চেস্ট মেডিসিনের ডাক্তার হওয়ার কথা ছিল। অভয়ার চাকরি গেল, প্রাণ গেল, শিক্ষকদের চাকরি গেল, শিক্ষকদের আজ পেটে লাথি মারা হচ্ছে। একটা চাকরি আপনারা নিজেরা বজায় রেখেছেন বলে বাংলার কিছু শিক্ষক তারা এবার বাধ্য হয়ে বোধহয় এই শব্দ বন্ধগুলো ব্যবহার করছে। আমার বুক কাঁপছে এই বাইটগুলো দেখানোর জন্য, কারণ এই ভাষা কোনো শিক্ষকের ভাষা হতে পারে না। কিন্তু আমি দেখাবো, আমি শোনাবো, আমি বীরপুরুষ পুলিশদেরকে সেলিব্রেট করব, কারণ এই পুলিশ জেহাদিদের কিছু করতে পারে না। মুর্শিদাবাদ মালদায় গেলে এই পুলিশ শান্ত হয়ে যায়। এই পুলিশ জোয়াককে স্যার বলে জেহাদিরা পথপথ করে প্যালেস্টাইনের পতাকা ওড়াতে ওড়াতে বলছে সংবিধান মানি না, ট্রেন পুড়িয়ে দেবো, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেবো, ইয়েস স্যার বলে হয়তো পুলিশ চলে যায়, ওই পেট্রোল পাম্পে লুকিয়ে পড়ে, শাটার নামাতে বলে চুপ 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 চুপ, জেহাদিরা আসছে আমাদের মেরে দেবে। আর যত মাস্তানি পুলিশের এই শিক্ষকদের পেলে। কেন ভাই শুনুন, এই রাজ্যে প্রতিবাদ করলেই মার খেতে হবে। এই দেখুন কিভাবে মেরেছে, দেখুন কিভাবে মেরেছে, দেখুন এইভাবে কেউ মারে? এটা শিক্ষকদের উপরে এইভাবে কেউ মারে? কে মারে? একটা ক্রিমিনাল কেউ মানুষ এভাবে মারে না। যে পোর্শনটা ধরে রেখেছিল সেটাই এটা দেখুন, আর পুরো পোর্শন, পুরো লাঠির বাড়িতে এরকম একটা সবাইকে মেরেছে, শিক্ষক অশিক্ষক প্রত্যেকজনকে মেরেছে। যদি আমি শিক্ষকতা করতে পারি তাহলে আমি আমার বাচ্চাকে বলবো তুই কখনো পুলিশ হোস না, আর যাই হোস, কারণ নিরপরাধ মানুষকে মারার জন্য তোর হাতে যে লাঠিটা দেয়া হবে সেই লাঠির যেন মানে ব্যবহার তোকে না করতে হয়, তুই কোনোদিন আর যাই হোস পুলিশ হোস না। তো এই জায়গা থেকে আমাদের বলি যে এভাবে লাঠিচার্জ করার খুব প্রয়োজন ছিল। ছোটবেলা থেকে প্রতিষ্ঠা আছে, এখানে এসে ওদের লাথি খাবো। বাংলার পুলিশ যদি কাজ না করতে পারে বলে দিক, নবান্নতে বসে থাকবে, ভবানী ভবনে বসে থাকবে, সেন্ট্রাল ফোর্স আসবে, মিলিটারি আসবে, বাংলাকে সামলাবে, আপনারা বেতন পাবেন, দিয়েও হয়তো পাবেন, বলে দিক সেটা। কিন্তু আমি এই শিক্ষকদের এই ধরনের মন্তব্য শুনতে রাজি নই। শিক্ষকেরা, আমাদের বাংলার শিক্ষকেরা যারা আমাদের ছেলেমেয়েকে পড়াবেন আগামী দিনে, কি চাইছেন? স্কুলগুলোকে প্রমোটিং করে দিতে? শিক্ষকরা লাইনকে লাইন উড়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, মরে যাবে। বুকে গুলি করার কথা বলছে শিক্ষকেরা, জেহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে বাংলায়, শিক্ষকেরা বলছে আমাদের বুকে গুলি করুন। শিক্ষকেরা বলছে আমরা বাধ্য হয়ে এবার বোমা বানাবো, আমরা বাধ্য হয়ে মাওবাদী হব। এটা আমার বাংলা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের একার জন্য গোটা বাংলা আমরা চিতায় তুলতে পারি না। দেখুন লাশের রাজনীতি করবেন তো ওনারা? আমাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার বুকের উপরে গুলি চালাতে বললাম। মমতা ব্যানার্জিকে বলছি আমি ডাইরেক্ট, রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছে আমাদের সবাইকে, আমরা তো মরেই গেছি, আমরা তো জীবন্ত লাশ। রিভিউতে যোগ্যতা সম্মান ফিরিয়ে আনতে হবে, না এই পশ্চিমবঙ্গে আগুন জ্বালিয়ে দেবো। যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, কাউকে টাকা দিয়ে পাইনি। তা রাজ্য সরকার চুরি করবে, রাজ্য সরকার দুর্নীতি করবে, আর সেই দুর্নীতিটা আমাদের নিতে হবে। এটা মানছি না, মানব না। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শিক্ষক, সম্মানীয় শিক্ষক, এবং আমি যেটা অপছন্দ করি যে ডেজিগনেশন বা যে পরিচয় দিতে চাকরি হারা, কারণ চাকরি চলে যাচ্ছে, পরে আবার চাকরি পাবে,
চাকরি হারা বাংলা মিডিয়াতে কিসের ডেজিগনেশন হতে পারে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করছেন কিছু শিক্ষিত ছেলে মেয়ে, এমএ পাস করেছেন, বিএ পাস করেছেন, অনেকে হয়তো বিএড করেছেন, এমফিল করেছেন, শিক্ষিত ছেলেমেয়েদেরকে আমরা চাকরি হারা, ট্যাটুর মতন চাকরি হারা বলে সম্বোধন করব কেন? কিন্তু বাধ্য হচ্ছে আমি তাদেরকে পরিচয় করাতে। প্রতাপ রায়চৌধুরী আক্রান্ত, তার ছবি আমি দেখিয়েছি। দুদিন আগেই প্রতাপ আমার স্টুডিওতে এসে কান্নায় ভেঙে পড়েছিল, তার আগে বিশ্বাস রেখেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। সেই ছবিটা একবার দেখি। প্রতাপ কে দেখুন, হাউ হাউ করে প্রতাপ কেঁদেছিল সেদিন, এবং আজ প্রতাপ অনেক আশা নিয়ে গেছিল। আজ টেনে হিচড়ে প্রতাপকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে, মনে হচ্ছে জেহাদি, মনে হচ্ছে আনসারুল্লাহ বাংলার সদস্য, মনে হচ্ছে আইসিস জঙ্গি। মুর্শিদাবাদে প্যালেস্টাইনের পতাকা যারা ওড়ায়, যারা সংবিধান মানব না বলে, তাদেরকে পুলিশ, তাদের দম নেই। আর দেখুন, আমার নিজের লজ্জা লাগছে এই ছবিগুলো দেখাতে। প্রতাপ, আমার সাথে রয়েছে রজত হালদার, গ্রেপ্তার করা হয়েছে কিসের জন্য? দেশদ্রোহিতার জন্য। কিসের জন্য? চাল চুরি করার জন্য, কয়লা চুরি করার জন্য নয়। পুলিশ এবং পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করতে শিখুন, নয়তো অনেকগুলো প্রশ্ন হারিয়ে যাবে। রজত হালদারের পাশে মানিক হালদার এই মুহূর্তে রয়েছেন, আক্রান্ত, চাকরিহারা, শিক্ষক, শিক্ষিত বেকার, সদ্য চাকরি চলে গেছে। কি বলবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতার শিকার। কি বলবো, কি পরিচয় দেবো? দীপাঞ্জন চক্রবর্তী মুম্বাই স্টুডিও থেকে রয়েছেন, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। রাজু ঘোষ রাজনৈতিক কর্মী রয়েছেন। শঙ্কর ঘোষ মুখ্য সচেতক, বিজেপির, কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। আমি শুরুতেই রজত বাবু আপনার কাছে যেতে চাই। রজত বাবু, ক্ষমা করবেন আমাকে, সাংবাদিকতা পেশায় যখন এসেছি একেবারে বিভিন্ন প্রশ্ন করাটা আমার কাজ, কিন্তু আমি জানতে চাই আপনাকে, মানে কোথায় কোথায় মেরেছে, কি হয়েছে, একটু যদি বাংলার মানুষকে বলেন। দেখুন, প্রথমে আমরা শান্তিপূর্ণভাবে ওখানে ডেপুটেশন দিতে গিয়েছিলাম এবং আমাদের ডিআই অফিসে তালা ঝোলানো কর্মসূচি ছিল, এবং এটা রাজ্যের সমস্ত ডিআই অফিসে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম, আমরা যখন ডিআই অফিসে গেলাম, সেখানে একদল পুলিশকর্মী আমাদের উপর, নিরস্ত শিক্ষক শিক্ষিকাদের উপর লাঠি নিয়ে আঘাত করলেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, একজন পুলিশকর্মী জুতো দিয়ে লাথি মারলেন আমাদের এক সহকর্মীকে। আমাদের প্রচুর সহকর্মী আহত হয়েছেন। বেসিক্যালি আমার এই বাম হাতের বুড়ো আঙুলটাতে এমনভাবে মেরেছে, রক্ত গুলিয়ে গেছে। আমি রক্ত বেরিয়ে গেছে? কোনো জলের বোতলের ছিপি না, রক্ত বেরিয়ে গেছে। আমি চিফ সেক্রেটারি কিন্তু বলছেন মৃদু লাঠিচার্জ করা হয়েছে, ওই পালক দিয়ে একটু হাত বুলিয়ে দেওয়া যেরকম হয়, এমনভাবে রাজ্যের মুখ্য সচিব বলছেন। এমনভাবে লাঠিচার্জ করেছে যে আমি এই স্টুডিওতে পর্যন্ত হেঁটে আসতে পারছিলাম না। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, আমার চশমাটা পড়ে গেছে, যে মাইনাস পাওয়ারের চশমা। আপনারা জানেন যে চশমা ছাড়া 5 মিনিট থাকলে মাথা যন্ত্রণা করে। সেই চশমাটা পর্যন্ত পুরো ভেঙে দিয়েছে, এবং সেটাকেও পর্যন্ত তুলতে দেয়নি, ভাঙা চশমাটাকেও পর্যন্ত। এবং আমি যখন পুলিশের লাঠি ধরেছিলাম, তখন আশ্চর্যজনকভাবে দেখলাম 5 থেকে 4-5 জন পুলিশকর্মী আমার উপর ফাইবারের স্টিক দিয়ে কি নিরীহভাবে আমার উপর মেরে যাচ্ছে। এবং আমার আরও যে সহকর্মী ছিল তাদের উপরে, মহিলা পুলিশ কর্মী তো খুব কম সংখ্যক ছিল, এবং মহিলা আমার যে সহকর্মীরা ছিলেন তাদের উপরেও পর্যন্ত নির্মমভাবে অত্যাচার করে। আমি একবার আপনাকে থামাচ্ছি, আমি পিসিআরকে বলবো, মানে আমার খারাপ লাগছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা, বিরোধীরা বলেন, শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা বিশ্বাস করে, যারা তার আশ্বাসে সন্তুষ্ট হয়, তারাই কোনো না কোনোভাবে ফাঁসে বা তারা কেস খায়। মেহবুব সঞ্চালনার দায়িত্বে ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আমি দেখছিলাম সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম পাশে মেহবুবকে অনেক কিছু বোঝানো হলো। আজ যেভাবে মেহবুবদের লাঠিপেটা করা হয়েছে, দেখুন, এটা বাংলার ওই 26,000 পরিবার দেখুন মেহবুব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, কত বড় বড় মানুষ, কত কিছু সুন্দর সুন্দর করে বোঝাচ্ছেন মেহবুবকে। আর আজ মেহবুব, তাকে পুলিশ যেভাবে ফেলে মারলো, একে ফেলে মারা বলে। কেউ বাদ যায়নি, না প্রতাপ, না মেহবুব, না মানিক, না রজত, কেউ নয়। মানিক হালদার, আপনিও কি মার খেয়েছেন? মানে আমি বাধ্য হচ্ছি এই কথাগুলো বলতে, মানে ফেলে মারা যাকে বলে,
আপনারা কি কয়লা চুরি করেছেন, গরু চুরি করেছেন, কি করেছেন? পুলিশ এত ক্ষেপে গেল কেন আপনাদের উপর? জেহাদি নাকি আপনারা? প্রথমে বলি, আমার একটু গলাটা ধরে গেছে আর কি। তো আমি পিসিআরকে বলবো আপনার জন্য গরম জলও পাঠাতে। এটা রাজ্যের কাজ, রাজ্য পুলিশের কাজ, কিন্তু তারা সম্মান না দিলেও আমরা শিক্ষকদেরকে সম্মান দিই। পিসিআরকেও বলবো একটু গরম জল, চা আপনি একটু খেতে খেতে কথা বলুন। তো আমরা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী সকলে মিলে আজ সমবেত হয়েছিলাম জাস্ট একটা ডেপুটেশন দেওয়ার জন্য ডিআই অফিসে। কিন্তু পুলিশ যে এত ভয়ঙ্কর হতে পারে, যে তাদের যে হুঙ্কার, তাদের যে লাঠির যে তোলার যে এটা, মানে আমাকে তো মারলো, আমি জাস্ট ঠেকাতেও গিয়েছিলাম। না, এটা কি আপনাকে মেরেছে এখন মানে একটু কিসে, মানে এই আপনি কি আপনারা সিরিয়াসলি? একদম একদম, এই তো এখানে মানে এখান থেকে একদম, মানে 4 থেকে মানে ফেলে মারা যাকে বলে, একদম একদম। তারপরে আমার সহকর্মীরা ধরে, এটা কি ঠিক বলছে? ফেলে একদম ওখানে যেভাবে মেরেছে, কোনো মানে জঙ্গিদেরকে ওইভাবে মারা হয় না, কোনো জঙ্গিদেরকে ওইভাবে মারা হয় না। আমার উপর 6 জন পুলিশকর্মী মেরেছে, এবং আমাদের অমিত রঞ্জন স্যারকে একজন পুলিশকর্মী তার হাত ধরেছিলেন বলে তিনি তাকে জুতো দিয়ে মেরেছে। আমি ওই পুলিশ জুতো দিয়ে মেরেছে ওই পুলিশকর্মীকে আমি অনুরোধ করব, আমরা বাড়ির পোষ্যদের গায়েও পর্যন্ত পা লাগলে প্রণাম করি। সেই শিক্ষাটা আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে থাকি। দয়া করে আপনি ওই রকমভাবে মারবেন না, দয়া করে গুলি করুন, যত জোর আছে লাঠি দিয়ে মারুন, কিন্তু জুতো দিয়ে মারবেন না। না, আমি বুঝতে পারছি না একটা জিনিস। আমি মুখ্য সচিবের, আমি পিসিআরকে বলবো, মুখ্য সচিব কিন্তু বলছেন মৃদু লাঠিচার্জ করা হয়েছে। প্রতাপ, আমি তোমার কাছে আসছি, কিন্তু মুখ্য সচিব কি বলেছেন আজকে? প্রশ্ন এবং উত্তর একবার একটু প্লিজ শোনাই। আজকে কসবায় আমরা দেখলাম যে পুলিশ শিক্ষক যারা রয়েছেন তাদের একজন কেউ লাথি মারছেন, কলার ধরে। এটা কি করতে পারেন? যতই যদি আইন শৃঙ্খলা ভেঙে থাকেন, এরকম লাথি মারতে পারেন কোনো শিক্ষককে? বেসিক্যালি পাবলিক প্রপার্টি উপরেও যদি কোনো আঘাত পৌঁছে বা কোনো পুলিশ পার্সোনাল উপরে যদি কেউ আঘাত পৌঁছে, তাহলে একটা অ্যাকশন তো নিতেই হবে। এটা তো কারো অধিকার নেই কি পাবলিক প্রপার্টিকে আমি ডিস্ট্রয় করে দেব। ওখানে ডিআই অফিসে ঢুকে তালা ভেঙে বিভিন্ন ভাঙচুর করার চেষ্টাও হয়েছে। আর ল অ্যান্ড অর্ডার হ্যাজ টু বি কন্ট্রোল। ল অ্যান্ড অর্ডার কেন কেউ নিজে হাতে নেবে? অ্যাজ এ সিটিজেন এভরিবডি ইজ বাউন্ড বাই দি ল। আমি প্রতাপ, তুমি যখন কথা বলবে আমি পিসিআরকে বলবো, আজকে আমার খারাপ লেগেছে যে শিক্ষক, প্রতাপ আমি যদি ভুল না করি, আমি আগের দিনই তোমার সাথে ছিলাম, তুমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি যথেষ্ট ভালো র্যাঙ্ক করেছো, এবং মানে অন্য সময় হলে অনেক পুলিশ কর্মী আসে যারা হয়তো তোমার পাশে শিক্ষাগত যোগ্যতায় পাশে বসার যোগ্য হয়তো নয়। আজকে আমি পিসিআরকে বলবো সেই ছবিটা দেখাতে, খালি গায়ে, জামা টামা খুলে গেছে, সেই অবস্থায় তুমি বসেছিলে। কি হয়েছিল একবার যদি বলো প্রতাপ। দেখুন, আমরা আজকে গিয়েছিলাম একটা ডেপুটেশন দেব, তো তারা আমাদের বাধা দেয়, আমরা তাদেরকে সরিয়ে শান্তিপূর্ণভাবে সেখানে গিয়ে বসি। তারপরেই কোনো রকম প্ররোচনা ছাড়াই অমানসিকভাবে, মানে আপনারা বলতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যে কয়েকশো পুলিশ লাঠি নিয়ে ঢুকে, কয়েকশো পুলিশ বেধড়ক মারধর করে। আমাদের কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর এমন লাঠিচার্জ করে, আমার ওপর কে যে কোথা দিয়ে মেরেছে আমি জানি না। সবাই আমাকে কোথাও একটা বসিয়ে দে। আপনারা এই যে দেখাচ্ছেন, এটা যে কখনকার কিসের ক্লিপিংস আমি তাও জানি না। আমার মানসিক অবস্থা একদমই এই ক্লিপিংসটা মনে রাখার মতন অবস্থায় ছিল না। আজকে আপনাদের এই সভা থেকে আমি কয়েকটা দাবি করতে চাই এ রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আপনার মুখ্য সচিব এছাড়া এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমকে নিয়ে নবান্নে যে সাংবাদিক বৈঠক করেছে, সেখানে বলেছে যে 4 জন পুলিশকর্মী, এছাড়া কলকাতা পুলিশের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানেও তারা এটা লিখেছে, 4 জন পুলিশকর্মী নাকি আহত হয়েছে, 2 জন মহিলা পুলিশকর্মী আছে, মোট 6 জন। আমি আপনাদের এই স্টুডিও থেকে বলতে চাই, সম্পূর্ণ মিথ্যে কথা, 100% এটা মিথ্যে কথা। কেন এই গল্পটা সাজিয়েছে সেটাও আপনাদের এই রাজ্যবাসীর জানা দরকার। কারণ আমাদের উপর যে অমানসিক অত্যাচার করেছে সেটাকে জাস্টিফাই করার জন্য তারা নিজেরাও একটা ইনজুরির একটা গল্প ফেঁদেছে, যেটা সম্পূর্ণ মিথ্যে। আমি যে দাবি আপনাদের এই মঞ্চ থেকে করতে এসেছি,
আমাদের মনের অবস্থা একদম ভালো নেই। আমার আমার শরীর এখন কাঁপছে ভেতরে, কি বলা উচিত আমি জানি না, হয়তো কিছু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, মাফ করবেন। আমরা চাই 2015 সালের 16ই আগস্ট আপার প্রাইমারির পরীক্ষা হয়েছিল, তার মিরার ইমেজ, যে ওএমআর শিটে পরীক্ষাটা হয়েছিল তার মিরার ইমেজ এসএসসির কাছে আছে। তার 1 বছরেরও বেশি পরে নভেম্বর এবং ডিসেম্বর 2016 সালে এই যে আমাদের প্যানেলটা বাতিল হলো, তার মিরার ইমেজ নেই কেন? তার মিরার ইমেজ আছে। এই রাজ্যের বা এই দেশের কোনো না কোনো গোপন কুঠুরিতে এখনও সেই মিরার ইমেজ আছে। মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে নিবেদন, আপনি নেতাজি ইন্ডোরের সভা থেকে বলেছেন সুপ্রিম কোর্টের কাছে বৈধ অবৈধ বা যোগ্য অযোগ্যদের তালিকা চাইবেন, সে তালিকা আপনার কাছেই আছে। সে তালিকা সিবিআই ইতিমধ্যেই পাবলিক ডোমেনে নিয়ে এসছে, সকলের কাছে আছে। আপনি সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান এবং কলকাতা হাইকোর্টের যে রায় ছিল যে প্রত্যেকের ওএমআর শিট স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে অবিলম্বে, আগামীকাল বা আজ মধ্যরাতে হলেও সেটা প্রকাশ করুন। এখনো কি অযোগ্যদের লিস্ট প্রকাশ হয়নি? এখনো পর্যন্ত অফিসিয়াল, কারা যোগ্য কারা অযোগ্য এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে সেটা জমা দেওয়া হলেও অফিসিয়াল ওয়েবসাইটে এখনো দেওয়া হয়নি। আমরা জানি না কে কত বান্ডিল কাকে দিয়েছে, কার ভয় উনি পাচ্ছেন যে সুপ্রিম কোর্ট বলে দেওয়া সত্ত্বেও যে ওই ব্যক্তিরা টাকা ফেরত দেবে এবং পরীক্ষায় বসতে পারবে না, তা সত্ত্বেও ওই ব্যক্তিদের এখনো তালিকা প্রকাশ করছে না। আমরা জানি না এর পিছনে কি চক্রান্ত আছে। কিন্তু যেভাবে আপনাদের ফেলে মারা হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সবচেয়ে বড় আমলা মুখ্য সচিব, সে বলছে মৃদু লাঠিচার্জ, মানে ওই পালক ঘষে দেওয়া হয়েছে একটু। ওনার এই কথাকে আমরা সম্পূর্ণ খণ্ডন করছি। এরা যে যাকে আমি প্রতাপ, মানে আমি তো স্টুডিওতে দেখছিলাম তোমাদের অবস্থা, আমি দর্শকদের দেখাতে পারছি না, কিন্তু একজন শিক্ষক, এইটা আমি জিজ্ঞেস করতে বলেছিলাম আমাদের প্রতিনিধিদের, এমন রেগে গেছে সে জামা প্যান্ট খুলে দেখাচ্ছে যে কিভাবে লাল চাকতা চাকতা হয়ে আছে। আমি একবার কালশিটের দাগ, আমাদের প্রতিনিধি সুখেন্দু একজন শিক্ষক, সে জামা প্যান্ট খুলে বলেছে দেখুন অবস্থা কি, 3rd ডিগ্রি দিলেও এর থেকে কম দাগ থাকে, দেখুন। অভিষেক মাইতি তিনি আহত হয়েছেন, সেই ছবি আমরা দেখাচ্ছি। দেখো কি পুলিশের এখানে কসবার যে শিক্ষা ভবন, সেই শিক্ষা ভবনের সামনে তিনি এসেছিলেন এবং সেইখানে এসে তাকে পুলিশের লাঠিচার্জ করেছে। আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন ভিতরেই ছিলাম। আমাদের তখন শান্তিপূর্ণ অবস্থান চলছিল যে আমাদের এই দাবিগুলো আমাদের ডেপুটেশন আকারে দিতে এসেছিলাম, কিন্তু সেই তার পরমুহূর্তে ওনারা কোনো কথা না বলে হঠাৎ করে লাঠিচার্জ শুরু করে দিলেন। মারতে মারতে আমাদেরকে এভাবে নিয়ে আসা হয়েছে। শিক্ষকদের চাকরি গেল, তারপর শিক্ষকরা পুলিশের কাছে অপমানিত এবং এভাবে লাঠি পেটা করলো। এটাই আমাদের পশ্চিমবঙ্গবাসী 2016 এসএলএসটির যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসাবে একটাই আমাদের দুঃখ যে আমরা হচ্ছে গিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমরা 2016 এসএলএসটি একটা রাজ্য সরকারের পরীক্ষা দিয়ে এসেছিলাম। এটাই আমাদের প্রাপ্য রাজ্য সরকারের থেকে, যে নির্দোষ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এইভাবে গায়ে হাত তুলবে, পুলিশ লাঠিচার্জ করবে। এর দায় কার? এর দায় রাজ্য সরকারের সম্পূর্ণভাবে। এর দায় এসএসসি এখনো পর্যন্ত যোগ্যতার লিস্ট প্রকাশ করছে না কেন? আমরা চাই উনি লাশের রাজনীতি করবেন তো ওনারা আমাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার বুকের উপরে গুলি চালাতে বললাম। আমি শঙ্কর ঘোষ আপনার কাছে একটা জিনিস জানতে চাই, এখানে শিক্ষক যারা বসে রয়েছেন প্রত্যেকে বলছেন আমরা জঙ্গি নই, এবং জঙ্গিদেরও বোধহয় এভাবে মারা হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারের অহংকার বোধহয় এতটাই বেড়ে গেছে, তারা ডাক্তারদের ছাড়ে না, তারা শিক্ষকদের ছাড়ে না, ফেলে মারছে শিক্ষকদের, আর জেহাদিরা প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে বলছে সংবিধান মানি না। ফেল স্টেট। ময়ূক, প্রথমেই আমি বলি যে ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে যোগ্য শিক্ষকদের পাশে আমরা সর্বদা আছি। আমি যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে বলি, আমি আপনাদেরই ফ্র্যাটার্নিটির একজন মানুষ। আমি বিধানসভায় যখন ঢুকি, আমি আমার রুমে বসে যখন টিভিতে দেখি আপনাদেরকে এভাবে মারছে, তখন আমি দেন বিরোধী দলনেতা শুভেন্দু দাকে ফোন করি। দাদা এখানে ছিলেন না, এবং দাদাকে আমি একটি কথা বলি, দাদা আমি লালবাজারে যাব, এই পুলিশের এইভাবে অন্তত শিক্ষকদের মারার কোনো অধিকার হয়নি। এটা একান্তই কোনো রাজনৈতিক ব্যাপার নয়, বিবেকের মধ্যে বড্ড বেশি ধাক্কা খেয়েছিলাম যে একে ছেলে মেয়েগুলো চাকরি হারিয়েছে, তারা তাদের ক্ষোভ যন্ত্রণা
কোথায় গিয়ে বলবে? যাদের কাছে গিয়ে বলবে তারা এইভাবে লাঠিচার্জ করছে। বিশ্বাস করো আমি নিজেকে ধরে রাখতে পারিনি, এবং তার ফলশ্রুতিতেই আমি লালবাজারে এসেছিলাম, এবং আমরা 8-9 জন বিধায়ক তখন ছিলাম। তারপরে তোমরাও দেখেছো কিভাবে টেনে আমাদেরকে প্রায় চ্যাংদোলা করে মারতে মারতে নিয়ে গিয়ে ভেতরে ঢুকিয়েছে। এটা আমার কাছে বড় বিষয় নয়, ছোট থেকে ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, একবারই মরবো, ফলে ও মরা টরার ভয় আমি পাই না। আমি ময়ূক তোমার একটা কথা প্রথমে বলি, তুমি একটা কথা বললে মমতা ব্যানার্জি কে আমরা রাজ্যটাকে চিতায় তুলতে দেব না। অ্যাবসলিউটলি রাইট ময়ূক। এবং আমি বলবো যে এই রাজ্যের জনগণের ধৈর্যকে আমার স্যালুট জানাতে হবে, কুর্নিশ জানাতে হবে। একজন অপদার্থ, অযোগ্য, ফেরেববাজ, মিথ্যাবাদী, ভণ্ড একজন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যটাকে একেবারে শ্মশানে পরিণত করছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে শেষ করে দিচ্ছে। তারপরেও রাজ্য কেন নীরব আমি জানি না। আমি জোরহাত করে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেক মানুষের কাছে, গ্রামের গৃহবধূর থেকে গ্রামের মা বোন থেকে শুরু করে শহরের সচেতন প্রত্যেক মানুষের কাছে এটা বলতে চাই যে মমতা ব্যানার্জি কারো পক্ষে ভালো নয়। উনি ওনার নিজের পরিবার কেন, উনি সারা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দেবেন যদি আমরা একত্রিত না হই। ফলে চাকরি যারা হারিয়েছেন তাদের পাশে রাজ্যের সমস্ত ধরনের মানুষকে যে যেভাবে পারবেন রাস্তায় নামুন। আমি ময়ূক একটা ছোট্ট কথা বলি, ওরা আমাদেরকে তুলে চ্যাংদোলা করে ভিতরে নিয়ে গেছে। তুমি জানো এগুলো রাজনীতির অঙ্গ, মারধর এসব খেয়ে জেল টেল খেটে বড় হয়েছে। ফলে আমি অপেক্ষা করছিলাম, ভদ্র ব্যবহার করছিলাম, 7টা, 7:15 এই তো আপনাদেরকে ছাড়া হবে। আমি বলছি হয় আমাকে লকআপে ঢোকান আমাদেরকে, নয় হচ্ছে ছাড়ুন, যে কোনো একটা করুন। আমরা বিধায়ক, জনপ্রতিনিধি, আমি অপোজিশন চিফ হুইপ, আমার একটা সাংবিধানিক পদ আছে, হয় আমাকে লকআপে ঢোকুন, লকআপে পুরুন, নয় ছাড়ুন। যতক্ষণ পর্যন্ত আমি ভালো ব্যবহার করলাম ছাড়লো না। যেই আমি বললাম যে এই পিসি চোর, ভাইপো চোর, মমতা চোর, এই পরিবার চোর, সাথে সাথে পুলিশ রাস্তা দেখিয়ে দিল যে যান আপনারা চলে যান। আমি পশ্চিমবঙ্গের মানুষকে বলবো প্রতিবাদ না করলে এই রাজ্যে আপনি আপনার অধিকার খুঁজে পাবেন না। লাস্ট আমি দীপাঞ্জন দা, আমি যেহেতু একদম সময় অল্প, আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী, আমার একটাই প্রশ্ন, রাজু ঘোষ এবং দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে ভার্সেস উইন্ডোতে। দীপাঞ্জন দা, জিহাদিদেরকে, হ্যাঁ রাজু দা আপনি তারপরেই আমি বলছি, দীপাঞ্জন দা বলে নিন। আচ্ছা আপনি বলে নিন রাজুদা, এতগুলো রাজু দা আপনি বলে নিন। জিহাদিদেরকে এখানে ছেড়ে রাখা হয়, আমি আপনার খপ্পরে পা দেব না, নয় তো বলছি বিষাক্ত জামাই নয় তো জিহাদিরা, বলছি শুনুন, বিষাক্ত বিকাশ বলে একজন ব্যক্তি বাংলায়, মহিদা জিহাদি, আগে বলুন জিহাদিরা কে আপনার ভাইপো? জিহাদিটা পড়ে এভাবে ইস্যু ঘোরাবেন, ইস্যুটাকে ঘোরাবেন না। যে প্রশ্নগুলো উঠছে, দাঁড়ান, যে অপপ্রচারটা করছেন একটু জবাব দিতে দিন। আপনার খবর আমি পাবো, অপপ্রচার করছি আমি বলছি বিষাক্ত বিকাশ বলে একজন ভদ্রলোক আছে এই কলকাতা শহরে, যার কাজ হলো তাকে মুখ্যমন্ত্রী বানান, যার কাজ হলো শুধু ভালো কাজ করবে, কেস করে করে যারা চাকরি প্রার্থী যারা হচ্ছে না বা যাদের হয়েছে তাদের সর্বনাশ দেখানো আর টিভি মিডিয়ায় ফুটেজ খাওয়া। আরে সে কি মুখ্যমন্ত্রী নাকি? তাকে তো তাদের দল তো মহাশূন্য গেছে। আপনারা কি করছেন? 26,000 চাকরি প্রার্থী যারা ছিল তারা আজকে বেকার হয়ে গেছে। এই ফুটেজ খোর বিজেপি নেতা, ফুটেজ খোর সিপিএম নেতাদের আজকে 26,000 একটা শব্দ থেকে আছে শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য। এরা চাকরি দিতে পারে না, 26,000 চাকরি দিতে পারে। সব বুঝলাম। চাকরি খেগো। আমি সংগঠনটাকে একটু থামাচ্ছি। রাজু ঘোষ সব বুঝলাম, বিকাশ খারাপ, আমি বলছি মহিউদ্দিন, শুভেন্দু অধিকারী খারাপ, সব খারাপ। আপনারা কি করলেন? আপনারা শিক্ষকদেরকে এরকমভাবে ফেলে মারলেন, শিক্ষকদেরকে এরকমভাবে ফেলে মারলেন কেন? আগে বলুন, শিক্ষকদের ফেলে মারলেন কেন? না এবার দেখুন, আপনি যদি এই কথা বলেন, এই শিক্ষক মারার কথা যদি বলেন, ফেলে মারলেন কেন? এই কি ছেড়েছে? চুপ করুন, উঠুন, বসুন,
আজকে ওইখানে গিয়ে আন্দোলনে যুক্ত হয়েছিল সিপিএম এর সংগঠন বিটিএ। দেখুন ফেস্টুন নিয়ে আমাকে দেখাবেন, ক্ষমতা আছে দেখানোর, দেখান ক্যামেরা। আমাকে কথা বলুন, দেখুন আমাকে এরা কথা বলুন। ওরা কি গরু চোর? না না, ওরা কি চাকরি চোর? জঙ্গিরা আপনার কে হয়? জঙ্গিরা আপনার কে হয়? জঙ্গিরা আপনার কে হয়? জঙ্গিরা কি ভাইপো হয়? জঙ্গিরা কি আপনার জামাইবাবু হয়? জঙ্গিরা কে হয়? জঙ্গিরা কে হয়? বসুন, আপনাকে একটু থামাচ্ছি। কিচ্ছু জানে না। রাজু বাবু, কিচ্ছু আপনাকে জানে একটু না। থামাচ্ছি আমি। কোথা থেকে আসে কে জানে? আপনাকে একটু থামাতে চাই। এবং ভিডিও দুটোই আছে। বিটিএ সিপিএম এর সংগঠন 60-70 বছর আমরা পরিষ্কার চাকরি করত। জানাতে চাই। সিপিএম এর লোক ঢুকে ওখানে পরিষ্কার ভাষায় জানাতে চাই। ওখানে বিশৃঙ্খলা আমাদের সাথে তাই কোনো রকম বেশ, আমি দুজনকেই থামাচ্ছি। আমি স্টুডিওর অডিও ডাউন করছি। দীপাঞ্জন চক্রবর্তী একটা লেভেল হয়, একটা লিমিট হয়। রাজু ঘোষরা, বিকাশ রঞ্জন, শুভেন্দু অধিকারী, দীপাঞ্জন, ময়ূক সবাইকে সব কাঠগড়ায় তুলে দিয়ে নিজেরা খুব ভালো সাজে। জঙ্গি ধরতে পারে না, শিক্ষকদেরকে পেটায়। আপনার টাইম, আনইন্টারাপ্টেড টাইম, বলুন। বাকিদের সাউন্ড অফ। প্রথমেই বলি তুমি লেভেলের কথা বললে, প্লিজ আমার লেভেলটা এত নামিও না। এই উল্টো পাল্টে এলেভেলে লোকের সঙ্গে ভার্সেস করে একই নিঃশ্বাসে দুটো নাম বলবো না, প্লিজ। আমার একটা স্ট্যান্ডার্ড আছে, নাম্বার 1। নাম্বার 2, তুমি বলছো শিক্ষকদের উপর অত্যাচার, কেন হবে না? সর্বোচ্চ ক্ষমতায় যে বসে আছে, দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতায় বসে আছে একজন জালি ডক্টরেট ইস্ট জর্জিয়া, আরেকজন জালি MBA। এরা শিক্ষার মর্যাদা কোথা থেকে বুঝবে? তুমি বুঝবে, আমি বুঝবো, বাকি যারা শিক্ষকরা বসে আছেন তারা বুঝবে। তোমরা তার কেউ জালি ডিগ্রি কিনে আনোনি। জালি MBA, জালি ডক্টরেট, কেলগের ক্যান্টিন, এ সবাই জানে। দ্বিতীয়, বাংলার মুখ্যমন্ত্রীর দায়বদ্ধতা বাংলার সেই নির্বাচকদের উপর নেই যারা ওনাকে নির্বাচিত করেছেন। ওনার দায়বদ্ধতা সংবিধানের ওপর নেই, যে সংবিধানের শপথ নিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। ওনার দায়বদ্ধতা সম্ভবত, জানি না, লোকে তো বলে জসিমউদ্দিন রহমানের কাছে আছে। কারণ জসিমউদ্দিন রহমানের উদাত্ত আহ্বানের বিরুদ্ধে একটা কথা বলার সাহস হয়নি। তাহলে উনি যদি প্রশাসনের প্রধান হন, পুলিশের ক্ষমতা আছে যে ওই জঙ্গিদের, জিহাদিদের ওপর হাত? আরে সব তো জসিমউদ্দিন রহমানের সন্তান। এখন জসিমউদ্দিন রহমানের দিদি, ভাইপো, মামা, কাকা, সন্তানেরা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে পুলিশ? তবে একটা কথা আমি তোমাকে বলি, ব্যক্তিগত না বলেও, এই রিতম দাস নামে একজন সাব ইন্সপেক্টরকে দেখাচ্ছিল যিনি একজন শিক্ষককে লাঠি মেরেছেন ইউনিফর্ম পরে। তোমরা এত ভাইরাল করে দাও যে এই ভদ্রলোক যদি বাজারে সবজি কিনতে যায়, লোকে যেন থুতু দেয় যে এইরকম অফিসারকে আমরা সবজিও বিক্রি করবো না। আমি সবজি বিক্রেতা হতে পারি, আমার সন্তান শিক্ষকদের কাছে যা শিক্ষিত হওয়ার জন্য, তাকে যে লাঠি মারে তাকে আমরা সবজিও বিক্রি করতে দেবো না। আর দ্বিতীয়ত ময়ূর, আমি বলি, আমি আমার সময় একেবারে শেষ, কিন্তু আমি আবারও বলছি, এই বাংলাতে জঙ্গিরা দাপিয়ে বেড়াবে। আচ্ছা, বলে নাও। আমি চাকরি প্রার্থীদের জন্য আরো 30 সেকেন্ড বেশি সময় দেবো। আছে এই রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার স্বার্থে আপনারা পথে নামুন, আমরা পথে নামবো। আর একটা কথা জানিয়ে রাখি, কোন রকম প্লিজ আমায় বলতে দিন। সাথে আছে আমার একটা আমরা দেখেছি, আমি বাকিদের অডিও ডাউন করছি। রাজ্য কিভাবে সাথে আছে চাকরি প্রার্থীদের এবং শিক্ষকদের আমরা দেখেছি। এবং আবারও বলছি, বাংলার মানুষকে বলছি, এই পুলিশ, এই SI, এই ইন্সপেক্টর যারাই থাকুক না কেন, আসলে এদের মাথায় আছে পুলিশ মন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী। ছোট্ট বিরতি দিচ্ছি, বিরতির পর ফিরে আসছি মানুষের কথা বলতে, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।